আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি যে পোস্টটা দিয়েছি সে পোস্টের নিচে নিশ্চয়ই আবার কিছু উল্টোপাল্টা লেখা হবে যে এবারটা নাটক করছিল, নাটক করে নিজের দরটা বুঝে নিল। যারা করবে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য আমাকে বাংলাদেশের মানুষই কিছু কথা শিখিয়ে দিয়েছেন। কি কথা শিখিয়ে দিয়েছেন সেটা আমি আপনাদের বলবো, এবং তিনি লিখেও দিয়েছেন যে কেন আপনি এটা বলবেন আর এটা বললে গায়ে কেন লাগবে। সুতরাং যারা লিখবেন তারা একটু ভেবে চিনতে লিখবেন। আমি ওই কথাটি, সাপের যেমন বিষ ঝাড়া হয়, আমি ওই রকম আপনাদেরও বিষ ঝাড়বো। এবার কথা হলো যে আমি যে পোস্টটা করেছিলাম সেখানে 2872 না 76 78 এরকম একটা কিছু লাইক এসছে, 777টা কমেন্ট এসছে। এছাড়া ফেসবুকে আমার ওয়ালে কেউ একজন আউটার সেটে দিয়েছিল, সেখানে বিভিন্ন রকমের কমেন্ট। আপনি ফিরে আসুন। আমার ফোনে ফোন কল, সেটা দুবাই থেকে শামসুদ্দোহা এমিরেটসের পাইলট, তিনি আছেন। আচ্ছা, এতে কি বলে, ইতালি থেকে একজন আছেন। আচ্ছা, তারপরেতে আমার সব নাম মনে থাকে না। ব্রাসেলস থেকে ফোন করেছেন, নেদারল্যান্ডের ব্রাসেলস থেকে ফোন করেছেন, লন্ডন থেকে ফোন করেছেন, আমেরিকা থেকে আমার বোন সিলভি, তিনিও ফোন করেছেন। লন্ডনে একজন ব্যারিস্টার থাকেন, তিনিও ফোন করেছেন। প্রচুর লোকে ফোন করেছেন, এবং একই কথা যে এদের কথায় কান দেবেন না। এরা হচ্ছে জামাত আর বর শিবিরের লোক। এরা চায় আপনাকে মাঠ থেকে সরিয়ে দিতে, আপনি এটা করবেন না। আমরা যখন যুদ্ধক্ষেত্রের প্রায় শেষে এসে গেছি, সেই সময় আপনার এই সিদ্ধান্ত কিন্তু আত্মঘাতের সিদ্ধান্ত। আপনাকে সিদ্ধান্ত বদলাতে হবে। তাই মানুষের দরবারে আমি যখন আমার বক্তব্য রেখেছিলাম, তাদের যে রিয়াকশন পেয়েছি, সেই রিয়াকশন পাওয়ার পর আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে আবার বাংলাদেশ নিয়ে এইবার আবার বলবো, এবং ঠেসে বলবো। আজ বলবো বাংলাদেশ কোন পথে চলেছে, কি হবে। দর্শক, আমি কিন্তু বহুদিন আগে বলেছিলাম, নির্বাচনটা শেষ হয়েছে তারপরেই এই বলেছিলাম, এই মধুচন্দ্রিমা কিন্তু থাকবে না। দেখবেন সংঘর্ষ বাঁধবে। সংঘর্ষ কিন্তু ছাত্রদল আর জামাতের মধ্যে কিন্তু লেগে গেছে। ঢাবিতে ওই গন্ডগোলের সেই ছবি আমার কাছে এসছে। দাঁত উঁচু সেই ছেলেটা যে পরমাণু বোমা হাতে করে ছুটছিল ভারতের উদ্দেশ্যে, তার ছবিও আমার কাছে আছে। কিন্তু সেই ছবি তো লাগানো যাবে না। এখন ভারত যা করছে, ভারত এখন চুপচাপ রয়েছে, ভারত এখন কিচ্ছু করছে না। ইলেকশনটা মিটে যাক। আজকে রাত্রিবেলা আবার একটা লাইভ করতে পারি 8টা সাড়ে 8টার দিকে, যদি সোহেলরা করে। যদি না করে তাহলে আমি নিজেই করব একটা 8টা সাড়ে 8টার দিকে আর একটা অনুষ্ঠান করব। সেখানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় কি হতে চলেছে, আর প্রথম দফার ভোটের পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কতটা আশাবাদী, এবং প্রেস কনফারেন্সে তিনি যে সংখ্যা বলেছেন, তাতে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে আগামী দিনে 4 আগস্টের পরে এখানে বিজেপি সরকারই গঠন হচ্ছে। অর্থাৎ আমি দীর্ঘদিন ধরে যে আঁচটা দিয়ে যাচ্ছিলাম, সেই আঁচটা কিন্তু আজকে ফলতে চলেছে।
আমি বহুদিন আগে থেকে বলছি, যদি বিজেপি আসার সম্ভাবনা প্রবল, তাহলে বাংলাদেশের হাওয়া টাইট। আমি বহুদিন আগে থেকে বলছি, আমি কপিও করেছিলাম এই নিয়ে। তো এবারে তো যারা এরকম আমায় গালি দিচ্ছেন, অনবরত দিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে যখন ওই ভদ্রলোক আমায় বললেন, আমি তো নাম তো আর করতে পারবো না, তার তো নানান রকম কারণ আছে, আপনারা নিজেরাই জানেন। তা তিনি আমার একটা লিখে পাঠিয়েছেন, কেন আপনি ওইটা বলবেন। উনি বলছেন, ক্ষমতাসীন বিএনপি ছাত্র সংগঠন, ছাত্রদল এবং বিরোধী দল জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের মধ্যে গত বেশ কয়েকদিন ধরে কয়েক দফা করে চট্টগ্রাম, ঈশ্বরদী, যে দেশের কয়েকটি জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে। সর্বশেষ 23শে এপ্রিল রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হয়েছেন ডাকসুর নেতা এবি জুবায়ের এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ছাত্রদলের নেতা কর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। প্রশ্ন হলো, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি ও জামাত যেমন ছিল মাসতুতো ভাই, তেমনি শিবির ও ছাত্র দলের মধ্যে ছিল ব্যাপক হৃদ্যতা। আবার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামায়াত বিএনপির যে হৃদ্যতা দেখা গিয়েছিল, তাতে এখনো অনেকে প্রশ্ন তোলেন। সংসদে সরকার এবং বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়, সেটি আসলে মেকি নাকি লোক দেখানো। অবশ্য 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে বারবার আলোচনা এসেছে গুপ্ত শব্দটি। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধী দলকে গুপ্ত বলে কটাক্ষ করা শুরু করেছিলেন নির্বাচনী প্রচারের সময় থেকেই। প্রশ্ন হলো, সেই গুপ্ত নিয়ে হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তপ্ত হয়ে উঠেছে কেন? সরকার পক্ষের কেউ অবশ্য প্রশ্ন তুলেছেন, গুপ্ত বললে জামাত শিবির এতটা ক্ষেপে যায় কেন? তার চেয়েও বড় প্রশ্ন, সরকার তার বিরোধী ছাত্র সংগঠনগুলো বিরোধ ও নেতৃত্বের লড়াইয়ে গুপ্ত তকমাটি এখন শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার এবং গালি হিসেবেই ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এবার থেকে যারা যারা আমায় লিখবেন তারা বুঝে যাবেন, আমি বুঝে যাব তারা হচ্ছেন গুপ্তের লোক। আমি তাদের এই গুপ্ত গালিটাই দেব, গুপ্ত। তো যাই হোক, এবার আসি বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশের বিদ্যুৎ সংকট তো চরমে। গ্রামের দিকে লোক তো বিদ্যুৎ পাচ্ছেই না, 12 ঘন্টাও পাচ্ছে না। শহরে এখন কিছুটা চলছে। আপনাদের হয়তো 16,000 মেগাওয়াট না কত, আপনাদের 16,000 মেগাওয়াট বোধহয় প্রতিদিন আপনাদের চাহিদা। এখন সরকার বলছে 14,000 মেগাওয়াট আমরা পাচ্ছি, কিন্তু আদতে 14,000 মেগাওয়াট পাচ্ছি কিনা সে নিয়ে আবার নানান রকম প্রশ্ন তোলা হচ্ছে। 14,000 মেগাওয়াট কি করে, তাহলে পরে 12 ঘন্টা 14 ঘন্টা করে লোডশেডিং হয় কি করে গ্রামের দিকে? ঢাকা শহরে অত হচ্ছে না, কারণ ঢাকা শহরে যদি হয় তাহলে কলকারখানা এবং অন্যান্য এগুলো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। এদিকে তেলের তো অবস্থা খুব খারাপ, ডিজেল না পেয়ে আপনার গণপরিবহন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। আমি বলেছিলাম, গণপরিবহন যদি ভেঙে পড়ে তাহলে পরে একটা দেশের মেরুদণ্ডে কিন্তু আঘাত পড়ে গেল। আর এখন যা অবস্থা, এই অবস্থায় ভারত কিন্তু চাল, ডাল, তেল, নুন কিছুই পাঠাবে না। সব আশা ছেড়ে দিন। আবার চিঠি দিয়েছে আপনাদের সরকার, আবার চিঠি দিয়েছে ভারত সরকারকে, আমাদেরকে ডিজেল সরবরাহ করুন। আমরা যেটুকু পাওনা ছিল, পাওনা বলে কিছু নেই, আপনারা চেয়েছেন, ভারত বলেছিল দেব। এমন তো নয় আপনারা টাকা দিয়ে রেখে দিয়েছেন আমরা দিচ্ছি না, তা না। আপনারা চেয়েছেন ডিজেল, আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে 5,000 টন আমরা পাঠাচ্ছি, টাকা পাঠান। আপনারা টাকা পাঠালে 5,000 টন পাঠানো হয়। আপনারা যদি 10,000 টনের পাঠান তাহলে 10,000 টন পাঠানো হবে। ওই যে 50,000 টন যেটা কথা হয়েছিল, ওই 50,000 অবধিই পাবেন, তারপরে আর ছিটে ফোটা তেলও পাবেন না। কিন্তু 5,000 10,000 টন হচ্ছে গিয়ে
একদম সমুদ্রে এক বালতি জল ফেলার মতো এখন যে অবস্থা। এদিকে সরকার বলছে নাকি তেল প্রচুর আছে, আর তেল যদি ভেসে থাকে, তেলে যদি দেশ ভেসে থাকে, তাহলে পরে পাম্পে পাম্পে এই সংকট কেন? বলে দাও। সব যত যত অয়েল কোম্পানিগুলো আছে সেগুলোকে দিয়ে তোমার সমস্ত পাম্পে সাপ্লাই করে দাও। মানুষ যখন দেখবে যে সবসময় গেলেই আমি তেল পাচ্ছি, কই আমাদের এখানে পেট্রোল পাম্পে তো কোনো ভিড় হয় না। আমি একদিন ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো, ফাঁকা পেট্রোল পাম্প, আসছে গাড়ি আসছে, তেল নিচ্ছে চলে যাচ্ছে, গ্যাসের অটো আসছে, গ্যাস নিচ্ছে চলে যাচ্ছে। আমাদের এখানে কোনো ঝামেলা হয় না। যদি সরবরাহ ঠিক থাকে তাহলে মানুষ লাইন দেবে কেন? তার মানে সরবরাহ ঠিক নেই। সরকার গোজা বিল দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, এদিকে তেলের দামও বাড়িয়ে দিল। আচ্ছা, তেলের দাম যদি বাড়াস তাহলে পরে তেলটা সাপ্লাই তো ঠিক করবি। তেলের দাম তো বাড়িয়ে দিলি, 20 টাকার মতো বাড়িয়ে দিলি তেলের দাম, তাহলে খাদ্যপণ্যের দাম বাড়লো, ট্রান্সপোর্টেশন কস্ট বাড়লো, খাদ্যপণ্যের দাম বাড়লো। এরপর আবার আইএমএফ থেকে আবার ঋণ চাইছে, আইএমএফ ঋণ দিতে চাইছে না, হাতেও টাকা নেই। এবার কি করবে সরকার? এই ভঙ্গুর অর্থনীতিকে নিয়ে সরকার চালাতে পারবে? ভারত সরকার কিন্তু এক ফোঁটা সাহায্য করবে না তারেক রহমান সরকারকে। সে আশা ছেড়ে দিন। ওই যে চিঠি দিয়েছেন আপনারা, ওই চিঠির কোনোদিনও উত্তর, ওই শেখ হাসিনার বেলায় যেরকম চিঠি দিয়ে কোনো উত্তর পাননি, এই চিঠিরও কোনো উত্তর পাবেন না। তবে তেলটা পাবেন, ওই যতটুকু টাকা দেবেন, ভারতের যতটুকু সাধ্য হবে ততটুকু তেল দেবে, তার বেশি তেল আপনাদের দেবে না। ওই 50,000 টন যেদিন শেষ হয়ে যাবে সেদিনকে শেষ, রিলেশন খতম। এরপরে হবে আসল খেলা। ভোট তো হয়ে গেল, এখানে যদি বিজেপি সরকার বসে যায়, যদি নয়, আমার মনে হচ্ছে বিজেপি সরকারই বসবে। সেকেন্ড ফেজটা 29 তারিখে আছে, সেকেন্ড ফেজের পরই পরিষ্কার হয়ে যাবে যে কত আমরা বিজেপি পাচ্ছে। তবে অমিত শাহ যেটা ইঙ্গিত দিয়েছেন, ফার্স্ট ফেজে যে পোলিং হয়েছে রেকর্ড পার্সেন্টেজ প্রায় 95%, প্রায় 95, কোনো জায়গায়, মানে সব জায়গায় না, কোনো জায়গায় প্রায় 95%, কিন্তু গড় এটা হচ্ছে 92%, গড় হিসেবটা। কোনো জায়গায় এটা হয়ে দাঁড়িয়েছে এরকম। তো যাই হোক, এখন এই অবস্থায় তারেক রহমান সরকার কি করে দেশ চালাবে? আর ভারত ভেতরে ভেতরে এইবার কি খেলা দেখবেন বুঝতে পারবেন, কারণ পুরোটা তো ঘেরা হয়ে গেল। একমাত্র বাধা ছিল তো আমাদের এই 2200 কিলোমিটার, 2204 কিলোমিটার, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, সেইটাতে কেন্দ্র সরকার কিছু করতে পারছিল না। এইবার যখন কেন্দ্র সরকার এসে গেছে এইখানে, তাহলে রাজ্য আর কেন্দ্র এক হয়ে গেল। এক যখন হয়ে গেল তখন দেখবেন এবারে ফেন্সিং সমস্ত টাইট করে ইলেকট্রিক ফেন্সিং হয়ে যাবে, যেগুলো আগে আগে যেগুলো মানে করতে শুরু করা হয়েছে আসামের দিক দিয়ে। হেমন্ত বিশ্ব শর্মা ওখানে সাপোর্ট করছেন, ওখান দিয়ে শুরু হয়েছে। ত্রিপুরায় কমপ্লিট প্রায় হয়ে এসছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরা হবে, কাঁটাতারটা বসে গেলেই ওয়েস্ট বেঙ্গলে ধরা হবে, ধরলে পরে যাতায়াতটা পুরোপুরি বন্ধ। এবার হচ্ছে এসআইআরে যারা বাদ গিয়েছে তাদের যে বাংলাদেশি হিসেবে যারা প্রমাণিত হবে তাদেরকে ধরে ধরে বনগাঁ সীমান্ত থেকে ডিপোর্ট করে দেওয়া হবে। আগে আসাম থেকে করা হতো কেন? কারণ এখানে সীমান্ত দিয়ে করা যাবে না, এখানে তৃণমূল সরকার রয়েছে, করতে দেবে না। তাই আসামে নিয়ে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মার সরকার, যেহেতু ওখানে বিজেপি সরকার, তাই আসাম দিয়ে ঢোকানো হতো। এবার বনগাঁ সীমান্ত দিয়ে একেবারে আপনার পেট্রাপোল দিয়ে পশ্চাৎ দেশে লাথি মেরে ঢুকিয়ে দেবে। আর একটা ভিডিও আমার কাছে এলো, সেই ভিডিওটাতে লেখা মানে বলছেন একজন যে মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ কর, এই মসজিদ ভেঙে দেওয়া বন্ধ কর, মুসলমানদের দাড়ি চেঁচে দেওয়া বন্ধ কর, নইলে আমরা খেয়ে ফেলাইব। আচ্ছা, কে ওকে খবর দিয়েছে মুসলমানদের দাড়ি চেঁচে ফেলা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে? কে খবর দিয়েছে?
আর যদি ক্ষমতা থাকে তো এতে আয় না, ওখানে কপচানি না মেরে একবার এই বর্ডারের দিকে আয় না। তোরা হচ্ছিস কাগুজে বাঘ। এখন আর আপনি করে বলবো না, আপনি করার যোগ্যতা ওরা নিতে পারে না। ওরা হচ্ছে সেই জাতের, তো ওই জাতের লোককে তুই করেই বলতে হয়। তাই বলবো, তোরা এদিকে এসে দেখ, হয় গুলি খেয়ে মরবি আর নইলে পেঁদানি খেয়ে মরবি। আর বজরং দল এইবারে তৈরি হয়ে রয়েছে, বজরং দল কিরম পেটায় দেখবি। যখনই তোদের পাবে বৈষম্য বিরোধী, যখনই পাবে, যখনই দেখবে যে এই ছবির সঙ্গে ওইটা মিলছে, তো সব ছবি বজরং দলের কাছে আছে। বজরং দল মানে একটা হনুমানের দল, হাড় গোড় কিছু রাখবে না। সব বাংলাদেশি নয়, যারা হচ্ছে ওই বৈষম্য বিরোধী, ভারত বিরোধী, তাদের প্রত্যেক কটা ছবি সব সার্কুলেট করে দিয়েছে বজরং দলের কাছে। দৌড়বে আর পেটাই করবে। তবে আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতবর্ষ ভেতরে ভেতরে একটা প্ল্যান করছে, কিন্তু কি সেটা আমি জানি না। আগ বাড়িয়ে বলতে যাব না, পরে আবার ফেসে যাব, তাই আগ বাড়িয়ে কিছু বলবো না। খুব শিগগির দেখবেন বড় একটা কিছু হচ্ছে, সেটা কিন্তু আঁচ পাচ্ছি। যখন পাকবে ফল, তখন গাছ থেকে পড়ুক, তখন খাওয়া যাবে। এখন ওয়েট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।